নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র। রবীন্দ্রনাথ আর জগদীশচন্দ্র যেন একই বৃন্তে ফোটা দুটো ফুল। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, শিল্প, বিজ্ঞান আর বন্ধুত্ব মানুষের জীবনের পরমতম সম্পদ। রবীন্দ্রনাথ মনে করতেন গোলাপ এক জাতীয় ফুল যা কিনা বন্ধুত্বের সঙ্গে তুলনা করা যায়। সেই রকমই বন্ধুত্ব ছিল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তারা প্রায় সমবয়সী ছিলেন। এই উপমহাদেশে জগদীশচন্দ্র বসু এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি আধুনিক বিজ্ঞানের গবেষণার জাগরণ ঘটিয়েছিলেন। বিশ্ব বিজ্ঞানের আসরে তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে পরাধীন ভারতীয় হয়েও, সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত হয়েও শুধুমাত্র নিজের মেধা আর অধ্যবসায়ের জোরে নিজের কাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। আর এই নিজের পায়ে দাঁড়ানোয় তিনি তার বন্ধু রবীন্দ্রনাথের সাহায্য পেয়েছিলেন। রবীন্দ্রনাথও এই বিজ্ঞান মনস্কতা পেয়েছিলেন তার বন্ধু জগদীশের থেকে। রবীন্দ্রনাথের বৃক্ষবন্দনা কবিতায় বৃক্ষ সম্বন্ধে রবীন্দ্রনাথ যা কিছু বলেছেন তা তো জগদীশচন্দ্রকে ঘিরেই। এই জগদীশচন্দ্র আর রবীন্দ্রনাথের মধ্যে জীবনের শেষ দিন অবধি বন্ধুত্ব ছিল অটুট। আমরা শুনতে থাকি কেমন ছিল সে বন্ধুত্ব। এপ্রিল 1897, রবীন্দ্রনাথ এক গুচ্ছ ম্যাগনেলিয়া ফুল নিয়ে অভিনন্দনার শুভেচ্ছা জানাতে জগদীশচন্দ্রের তৎকালীন বাসস্থান 139 ধর্মতলা স্ট্রিটে পৌঁছে যান। সে সময় ইউরোপের বিজ্ঞানী মহলে জগদীশচন্দ্র বসুর খ্যাতি ছড়িয়ে পড়ে আর সে সংবাদ এসে পৌঁছয় দেশের মাটিতে। ইউরোপের আমন্ত্রণে প্রথমে তিনি 1896-এর 23শে সেপ্টেম্বর গ্লাসগোর ব্রিটিশ অ্যাসোসিয়েশনে যোগ দিতে যান। তারপর 1897-এর 29শে জানুয়ারি যান লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে। মাইক্রোওয়েভ আবিষ্কারের পর বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এই রয়্যাল ইনস্টিটিউশনে তাঁর এক্সপেরিমেন্টাল গবেষণা নীতি ও উপস্থাপনা সহ প্রদর্শনী বক্তৃতাও দেন। এই সংবাদে খুশি হয়ে রবীন্দ্রনাথই প্রথম জগদীশচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে যান তার বাড়ি। কিন্তু বিজ্ঞানী বাড়িতে না থাকায় কবিকে ফিরে আসতে হয় দেখা না করেই। বাড়ি ফিরে কবির দেওয়া ফুলের গুচ্ছ পেয়ে অভিভূত হয়ে পড়েন বিজ্ঞানী। এরপর থেকেই দুজনের মধ্যে বন্ধুত্বের সূচনা হয় আর তা ক্রমশ বৃদ্ধি পেয়ে গভীর থেকে গভীরতম হয়। আর সে বন্ধুত্ব অটুট থাকে আজীবন। দুজনেই দুজনের প্রতিভাকে উপলব্ধি করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন পরস্পরকে, নতুন নতুন সৃষ্টিশীলতায় উৎসাহ দিয়েছেন, যেমন দুঃসময়ে পাশে থেকেছেন ঠিক সেভাবেই। জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক প্রতিভা যাতে দেশে বিদেশে সমাদৃত হয় সে ব্যাপারে রবীন্দ্রনাথ যেমন সচেষ্ট ছিলেন, তেমনি রবীন্দ্রনাথের সাহিত্য চর্চার নিরন্তর উৎসাহদাতা ছিলেন জগদীশচন্দ্র। তিনি চাইতেন শুধু এদেশেই নয়, অনুবাদের মাধ্যমে বিদেশেও রবীন্দ্র প্রতিভা প্রচারিত হোক। 1897 খ্রিস্টাব্দ। জগদীশচন্দ্রর বয়স 39-এর কাছাকাছি আর রবীন্দ্রনাথের তখন 36। দুজনেই যৌবনের উপান্তে। রবীন্দ্রনাথের বিশ্ব পরিচিতি তখনও হয়নি, কিন্তু স্বদেশে তিনি সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠিত। এদিকে খ্যাতকীর্তি জগদীশচন্দ্র সত্য বিশ্বের বিজ্ঞানী মহলে তার বিজ্ঞান গবেষণায় প্রথম স্বীকৃতিও পেয়েছেন। এই বন্ধুত্ব সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, তখন বয়স অল্প ছিল, সামনের জীবন ভোরবেলাকার মেঘের মতো অস্পষ্ট, কিন্তু নানা রঙে রঙিন। এমন সময় জগদীশের সঙ্গে আমার প্রথম মিলন। তিনিও তখন চূড়ার উপরে ওঠেননি। পূর্ব উদয়াচলের ছায়ার দিকটা থেকেই ঢালু চড়াই পথে যাত্রা করে চলেছেন। কীর্তিসূর্য সহস্র কিরণ দিয়ে তার সফলতাকে দীপ্যমান করে তোলেনি। তখনও অনেক বাধা, অনেক সংশয়, কিন্তু নিজের শক্তি স্ফুরণের সঙ্গে প্রথম পরিচয় যে আনন্দ, সে যেন যৌবনের প্রথম আনন্দের মতো আগুনে ভরা। বিঘ্নের পীড়নে, দুঃখের তাপে সেই আনন্দকে আরো নিবিড় করে তোলে। প্রবল সুখ দুঃখে দেবাসুরে মিলে অমৃতের জন্য যখন জগদীশের তরুণ শক্তিকে মন্থন করছিল, সেই সময় আমি তার খুব কাছে এসেছি।
বন্ধুত্বের পক্ষে এমন শুভ সময় আর হয় না। জগদীশচন্দ্র বসু 1900 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর ইংল্যান্ড থেকে রবীন্দ্রনাথকে লিখলেন, আরো মনে করিয়া দেখো, 3 বৎসর পূর্বে আমি তোমার নিকট এক প্রকার অপরিচিত ছিলাম। তুমি শতপ্রবৃত্ত হয়ে আসিলে, তারপর একটি একটি করিয়া তোমাদের অনেকের স্নেহবন্ধনে আবদ্ধ হইলাম। তোমাদের উৎসাহ ধ্বনিতে মাতৃস্বর শুনিলাম। আমার নিজের আশা ও দুরাশা অনেক কাল পূর্ণ হইয়াছে, কিন্তু তোমাদের স্নেহের প্রতিদান করিতে আমি অসমর্থ। আমি অনেক সময় শ্রান্ত ও অবসন্ন হইয়া পড়ি, কিন্তু তোমাদের জন্য বিশ্রাম করিতে পারি না। তোমাদের পশ্চাতে আমি এক দীনা চিরবসন পরিহিতা মূর্তি দেখিতে পাই। আমি ভাষায় সে কথা কেমন করিয়া প্রকাশ করিব, তুমি বুঝিবে। আরো লিখলেন, আমি মনে করি তোমার কবিতা চিরকালের জন্য। তোমার লেখা যেরূপ আমাকে জ্বলন্ত করে, সেরূপ যেন অসংখ্য লোককে করিতে পারে তোমার জগদীশ। রবীন্দ্রনাথের অসাধারণ ভাব ও ভাষা সমৃদ্ধ কবিতার অনুবাদ যে অত্যন্ত দুরূহ কাজ, সে কথাও জগদীশ বন্ধুকে জানাতে ভোলেননি। জগদীশচন্দ্রকে রবীন্দ্রনাথ দেখতেন কি চোখে বলছি, সেই জগদীশের ধর্মতলার বাসা থেকে আরম্ভ করে আমাদের নির্জন পদ্মা তীর পর্যন্ত বিস্তৃত বন্ধুলীলার ছবি। ছেলেবেলা থেকে আমি নিঃসঙ্গ, সমাজের বাইরে পারিবারিক অবরোধের কোণে কোণে আমার দিন কেটেছে। আমার জীবনে প্রথম বন্ধুত্ব জগদীশের সঙ্গে। আমার চিরাভ্যস্ত কোণ থেকে তিনি আমাকে টেনে বার করেছিলেন। সে সময় রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহে থাকতেন, আর জগদীশচন্দ্র প্রতি সপ্তাহের শেষে শনিবার পৌঁছে যেতেন শিলাইদহে। দুরাত শিলাইদহে কাটিয়ে সোমবার কলেজের কাজে তিনি আবার ফিরে যেতেন কলকাতায়। সে সময়ে কবি প্রথমে সাধনা, পরে ভারতী সম্পাদনা করছেন। প্রতি মাসে গল্প বা প্রবন্ধ লেখা চলছে। ছোট গল্প লেখাতে উৎসাহ দিতেন জগদীশচন্দ্র। পদ্মার দিগন্ত ব্যাপী বালির চরে খুব নিভৃত কোনো স্থানে বোট বাঁধা থাকতো, আর তিনি গল্পের পর গল্প লিখতেন সেই পরিবেশে। আর জগদীশের দাবি মেটাতে লেখা শেষ হলেই গল্প পড়ে শোনাতেন রবীন্দ্রনাথ তার বন্ধুকে। রথীন্দ্রনাথের লেখায় আমরা জানতে পারি জগদীশচন্দ্র কচ্ছপের ডিম খেতে ভালোবাসতেন, আর কি করে তা খুঁজে বার করতে হয় তা শিখিয়েছিলেন রথীকে। জগদীশচন্দ্রের গল্পের ভান্ডার যেমন ছিল অফুরন্ত, তেমনি ভারী সুন্দর সরল ছিল তার প্রকাশভঙ্গি। বৈজ্ঞানিক গবেষণা সম্বন্ধে আলোচনা করে বা গল্প বলে তিনি আমার পিতার আনন্দ বর্ধন করতেন। দিনের বেলাটা এরকম গল্প গুজবে আলোচনায় কেটে যেত। সন্ধে হলে উনি কবিকে ধরতেন, লেখা পড়ে শোনাতে হবে। কবিতা প্রবন্ধ কিছুই বাদ দেবার উপায় ছিল না, কিন্তু জগদীশচন্দ্রের সবচেয়ে বেশি আগ্রহ ছিল ছোট গল্পে। আহারাদির পর শুরু হতো গান। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। জগদীশচন্দ্র রামায়ণ মহাভারত পড়তে, যাত্রাপালা দেখতে ভালোবাসতেন। তার পছন্দের চরিত্র ছিল কর্ণ। 20 মে 1899 চিঠিতে লিখলেন, আপনার পৌরাণিক কবিতাগুলি সর্বাংশে সুন্দর হইয়াছে। মহাভারত হইতে আরো অনেকগুলি লিখিবেন। একবার কর্ণ সম্বন্ধে লিখিতে অনুরোধ করিলাম। এর কিছু পর 7ই মার্চ সাল 1900
প্রকাশিত হয় কথা ও কাহিনী। কাহিনী গ্রন্থের অন্তর্ভুক্ত হয় অসাধারণ কাব্যনাটিকা, কর্ণকুন্তী সংবাদ, গান্ধারীর আবেদন ইত্যাদি। রবীন্দ্রনাথ কথা কাব্যগ্রন্থটি জগদীশচন্দ্রকে উৎসর্গ করে লেখেন, শহীদবর শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানাচার্য কর কমলেশু, সত্যরত্ন তুমি দিলে, পরিবর্তে তার কথা ও কল্পনা মাত্র দিনু উপহার। শিলাইদহ, অগ্রহায়ণ 1306। বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে দূর সিন্ধু তীরে, হে বন্ধু গিয়েছ তুমি, জয়মাল্যখানি সেথা হতে আনি, দীনহীনা জননীর লজ্জানত শিরে পরায়েছ ধীরে। বিদেশের মহোজ্জ্বল মহিমামণ্ডিত পণ্ডিত সভায় বহু সাধুবাদ ধ্বনি নানা কণ্ঠরবে শুনেছ গৌরবে। সে ধ্বনি গম্ভীর মন্দ্রে ছায় চারিধার হয়ে সিন্ধু পার। আজ মাতা পাঠাইয়াছে অশ্রুসিক্ত বাণী আশীর্বাদ খানি, জগৎ সভার কাছে অখ্যাত অজ্ঞাত কবি কণ্ঠে ভ্রাত। সে বাণী পশিবে শুধু তোমারই অন্তরে, ক্ষীণ মাতৃস্বরে। একবার কলিকাতার প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র, রবিবাবু প্রমুখ বন্ধুদিগকে স্বীয় গবেষণার ফলাফল দেখাইবার ব্যবস্থা করিয়াছিলেন। তখনও রাধাকিশোরের সহিত জগদীশবাবুর সাক্ষাৎ পরিচয় ছিল না। মহারাজা রাধাকিশোর এই খবর পেয়ে পৌঁছে গেলেন জগদীশচন্দ্রের গবেষণাগারে। রবীন্দ্রনাথ পুলকিত হয়ে জগদীশচন্দ্রের সঙ্গে মহারাজের পরিচয় করিয়ে দিলেন। এই কথা জানা যায় মহিমচন্দ্র দেবশর্মা লিখিত দেশীয় রাজ্যগ্রন্থে। এর কিছুদিন পরেই জগদীশচন্দ্র প্যারিসে বিজ্ঞানীদের সম্মেলনে আমন্ত্রিত হয়ে পত্নী অবলা বসুকে নিয়ে দ্বিতীয়বার বৈজ্ঞানিক সফরে ইউরোপ যান। উদ্যোগ পর্বে অন্যান্য অনেক বাধার সঙ্গে ছিল আর্থিক বাধা। সে সময় রবীন্দ্রনাথ লিখলেন, এই সময় যখন জানতে পারলুম যাত্রার পাথেও সম্পূর্ণ হয়নি, তখন আমাকে উদ্বিগ্ন করে তুললে। দুর্ভাগ্যক্রমে আমার নিজের সামর্থ্যে তখন লেগেছে পুরো ভাটা। অগত্যা সেই দুঃসময়ে আমার একজন বন্ধু শরণ নিতে হলো। তিনি ত্রিপুরার মহারাজা রাধা কিশোর দেবমাণিক্য। তখন যুবরাজ বীরেন্দ্র কিশোরের শুভ পরিণয়ের আয়োজন চলছে। রবীন্দ্রনাথের প্রার্থনা শুনে তার হাতে 15,000 টাকার চেক তুলে দিয়ে মহারাজা বলেছিলেন, বর্তমানে আমার ভাবী বধূমাতার 2-1 পদ অলঙ্কার নাই বা হইল। প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ অর্থ সংগ্রহের জন্য কারোর কাছে হাত পাততে সংকোচ বোধ করতেন। কিন্তু জগদীশচন্দ্রের কথা আলাদা। তিনি লিখেছেন, কেবল জগদীশবাবুর কাছে আমি মান অপমান অভিমান কিছুই মনে স্থান দিতে পারি না। লোকে আমাকে যাহাই বলুক এবং আমি যতই বাধা পাই না কেন, তাহাকে বন্ধনমুক্ত ভারমুক্ত করিতে পারিলে আমি কৃতার্থ হইব। ইহা কেবল বন্ধুত্বের কার্য নহে, স্বদেশেরও কার্য। জগদীশচন্দ্রের গবেষণায় পদার্থবিদ্যা ও জীববিদ্যার সম্মিলন শুরু হলো। প্রথমবারের বৈজ্ঞানিক সফরে ইউরোপে মূলত মাইক্রোওয়েভ, বেতা টেলিগ্রাফি, উন্নত কোহেরার যন্ত্র ইত্যাদি সহ বিভিন্ন বিদ্যুৎ তরঙ্গ বিষয়ক গবেষণার ফলাফল প্রদর্শন করেছিলেন তিনি। এবার তিনি কেস্টোগ্রাফের মতো উদ্ভিদের বৃদ্ধিমাপক বিখ্যাত যন্ত্র তৈরি করলেন। জড় ও জীবজগতে বিদ্যুৎ প্রয়োগে প্রায় একই রকম সারালিপি, কৃত্রিম চক্ষু, কোহেরার, এমন আরো বহু গবেষণার সার্থক পরীক্ষা তাকে পাশ্চাত্য বিজ্ঞানী মহলে যেমন অকুণ্ঠ খ্যাতি এনে দিয়েছে, একই সঙ্গে তেমনি বহু বিরূপ সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। মার্কারি ও জগদীশচন্দ্র প্রায় একই সময়ে কাজ শুরু করেন, জগদীশচন্দ্র কিছু আগেই। কিন্তু বেতার আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেলেন মার্কানি, জগদীশচন্দ্র নয়। কর্ণের মতো বিজয়ী হয়েও তাকে পরাজিত হতে হয়েছে, কিন্তু তার গবেষণা থেমে থাকেনি।